গুড ইভিনিং এভরিবডি। আজকে শুক্রবার 13ই ফেব্রুয়ারি। আমি দাঁড়িয়ে আছি শালিমার স্টেশনের বাইরে। আজকে আমরা আমাদের জার্নি শুরু করছি পুরীর উদ্দেশ্যে। আজকে 6:50 নাগাদ এখান থেকে জগন্নাথ এক্সপ্রেস ধরে আমরা রওনা হব পুরীর দিকে। 18409 ট্রেনটির নাম্বার। আজকে আমাদের এখান থেকে পুরী জার্নি করব আমরা 2AC-তে। আপনাদের স্টেশনের বাইরের চত্বরটা একটু দেখাই। কম্প্যারিটিভলি হাওড়া বা শিয়ালদার তুলনায় ন্যাচারালি শালিমার স্টেশন খালি খালি থাকে। এখানে গাড়ি আপনাকে পিক আপ ড্রপ দুটোই খুব ইজি, অতটা ঝুটঝামেলা হয় না অ্যাটলিস্ট। বাট আসার রাস্তাটা মানে মনে হয় যেন শহর শেষ হয়ে গেল, এতটা দূরত্ব পড়ে যায় আমাদের নর্থ ক্যালকাটার দিক থেকে। এর মধ্যে অনেকবার পাহাড়ে যাওয়ার সুযোগ হলেও বিচে যাওয়ার সুযোগ খুব একটা হয়নি, এবং সেই বিচ যদি এমন বিচ হয় যা বাঙালির প্রিয়, তাহলে তো তার মাধুর্যই অন্যরকম। আমরা এবার 1.5 দিন পুরীতে থাকবো। আমরা আজকে যে যাচ্ছিও জগন্নাথ এক্সপ্রেসে, আবার ফিরবো জগন্নাথ এক্সপ্রেসে। এই গোটা ট্রিপটা ডিভয়েড অফ এনি প্রমোশনস অর হোটেল কোলাবোরেশনস। যারা নন প্রমোশনাল ট্রিপ দেখতে ভালোবাসেন তাদের জন্য আশা করি এটা একটু আকর্ষণীয় হতে চলেছে। 2 দিন আমরা 2 আলাদা আলাদা হোটেলে থাকবো, তার রিভিউ তো রাখবোই। তার সঙ্গে পুরীতে আমাদের ঘোরা, খাওয়া দাওয়া, বিচে সময় কাটানো, সে সমস্ত আঙ্গিক পাবেন আমার এই ট্রাভেল সিরিজটিতে। এখন বাজে 6:20। আমাদের ট্রেন ছাড়বে 6:55-তে। আমি বাড়ি থেকে সরাসরি চলে এলাম, তৃষা অফিস থেকে এখানে এসে পৌঁছবে। আমি তৃষাকে যখন লাস্ট ফোন করলাম, তৃষাও মা ফ্লাইওভারে, আমিও মা ফ্লাইওভারে, এমনভাবেই আশাটা হয়েছে। যাই হোক, কালকে ভালোবাসার দিন, আমার তরফ থেকে সবাইকে ভালোবাসা জানিয়ে রাখলাম। আজকে যে দিনটা সেটার আর আলাদা করে জানানোর কিছু নেই। যাই হোক, যে যার নিজের মতো করে ভালোবাসা নিয়ে নেবেন। কলকাতার দিক থেকে যে কটি ট্রেন পুরীতে যায়, এই জগন্নাথ এক্সপ্রেস কিন্তু স্লোয়েস্ট ট্রেন। এই শালিমার স্টেশন থেকে পুরী যেতে সময় লাগায় 9 ঘন্টা 40 মিনিট। ফর অ্যান এক্সাম্পল আপনাদের বলছি কতটা টাইমের তফাৎ। বন্দে ভারত এখন হাওড়া থেকে পুরীর মধ্যে সময় নেয় মাত্র 6 ঘন্টা 40 মিনিট। মানে 15টা স্টপেজ পার করে কাল এই ভোর 4:30 পৌনে 5টা নাগাদ পুরীতে গিয়ে পৌঁছবে। তৃষা এসে গেছে, এবার আমাদের যেতে হবে। যদিও আজকে খুব একটা অসুবিধা হবে না, কারণ 1 নাম্বার প্ল্যাটফর্মেই গাড়িটি দিয়েছে। তৃষাকে আমি সামহাউ এখনো খুঁজে পাচ্ছি না। যাক, শেষমেশ তৃষাকে দেখতে পেয়ে গেছি। তৃষা দাঁড়িয়ে আছে একা অফিস থেকে ফিরে। যাই হোক, এবার আমাদের জার্নি শুরু করা যাক। ট্রেনে ওঠার আগে কিছু খাবার নিয়ে নিচ্ছি। এই ট্রেনটা যে সময় ছাড়ে, রাত্রির খাবারটা আমি অনলাইনে রেলের ওখান থেকেই অর্ডার করে রেখেছি। আপাতত টুকটাক কিছু খাবার নিয়ে উঠি। সবে ঘড়িতে বাজে 6:25। ট্রেন দিয়ে দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের এখনো হাতে অনেকটা সময় আছে। এই তৃষাকে খুঁজে পাচ্ছিলাম না, তৃষা এসে হাজির। সারাদিন অফিস করে আমরা দুজনেই অত্যন্ত ক্লান্ত, কিন্তু শেষমেশ দেখা হলো। তৃষা একদমই যেতেই হবে। এই হচ্ছে আমাদের ট্রেন। এই ট্রেনটিতে 2AC-র কোচ দুটোই আছে, 3rd AC-র কোচ 4টে, ফার্স্ট ক্লাসের কোচ 1টা। আমাদের আজকে নির্ধারিত কোচ হচ্ছে A1। চলুন খুঁজে বার করি। কলকাতা থেকে যে কটা ট্রেন ছাড়ে, যেরকম বলছিলাম, এটা যেহেতু সব থেকে মানে উইয়ার্ড টাইমে তো পৌঁছোই, প্লাস সময়ও অনেকটা বেশি নেয়, তাই এই ট্রেনের তুলনামূলকভাবে টিকিট পাওয়াটাও ইজি। আমাদের 2AC জার্নি যেটা আমরা করব, সেটার কত ভাড়া পড়েছে আপনাদের পৌঁছে বলছি। পেয়ে গেছি আমাদের কোচ। এই বাঁদিকের A1 কোচটিতেই আজকে আমরা জার্নি করব। চলুন ভিতরে যাওয়া যাক, এখনো বোধহয় বেশি লোক ওঠেনি। পেয়ে গেছি আমাদের সিট 2AC-তে, যেরকম হয় আর কি, নতুন করে কিছু দেখানোর নেই। বেডরোল, লিনেন, সোনাটা সব কিছুই দিয়েছে। আমাদের এইখান থেকে তৃষা শালিমার থেকে পুরী যাওয়ার জন্য 2AC-তে প্রতিজনের খরচ পড়েছে অ্যাপ্রক্সিমেটলি 1150 টাকা। এতে খাওয়া দাওয়া কিছু ধরা নেই। ভালোই, ট্রেনের কন্ডিশন ভালো। এখন তো নতুন LHB কোচ দিয়েছে এই গাড়িটিতে, আগে ICF রান হতো এই ট্রেনটির। সবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। ঘড়িতে বাজে 6:55, একদম নির্ধারিত সময় আমাদের ট্রেন ছাড়ছে শালিমার স্টেশনকে। তৃষা আর আমি যেখানে বসে আছি, এর বাদে সমস্ত সিট কিন্তু খালি। এই ট্রেনটি এত স্টপেজে দাঁড়ায়, আশা করি সাঁতরাগাছি বা অন্যান্য কোনো জায়গা থেকে উঠবে। দেখুন, সাইড আপার সাইড লোয়ারে কেউ নেই। আমাদের তো এই দুটো আপার, এই লোয়ারেও কিন্তু কেউ এসে এখনো ভাগ বসায়নি।
জানি না, এরকম চলতে থাকলে তো খুবই ভালো। একটু পরেই চলে আসবে, একটু পরেই চলে, কখনো ফাঁকা যায় না মানে সেটা তো ঠিকই বলছিস, মানে চার্ট প্রিপারেশনের পর দেখছিলাম কোনো ভ্যাকেন্সিও নেই, সো উইচ ইন্ডিকেটস পিপল উইল কাম ইন। ভিড় দেখুন, শালিমার স্টেশনের কি বলে, ইনফ্রা ভালো, খুবই ভালো ইনফ্রা, অনেক ভালো। আমি যেটা দেখলাম, আমরা নিচে বেরিয়ে গিয়ে একটু জলের বোতল চিপস টিপস কিনলাম, ব্যবস্থাপনা খুব ভালো। হাওড়ায় কি হয়, এক এক সময় আপনার বাড়িতে এসে বসে গেলে তারপরে একটা জল কিনতে গেলে হয়তো 200-300 মিটার হাঁটতে হবে, এখানে ব্যবস্থাগুলো ঠিকঠাক করেছে। 2 এসিতে যেরকম বললাম, আমাদের রাফলি 1150 টাকার মতো পড়েছে। যারা এই ট্রেনটিরই 3rd এসিতে যাবেন, খরচ ওই 810 টাকা মতো। স্লিপার ক্লাসে ভাড়া 310 টাকা, আর ফার্স্ট এসিতে ভাড়া ওই অ্যাপ্রক্সিমেটলি 1900 টাকা মতো। ট্রেনটির অন্য সমস্ত দিক ভালো হলেও, যেটা বারবারই বলছি, টাইমিংটা উইয়ার্ড। কোনো হোটেল অত তাড়াতাড়ি আপনাকে চেক ইন করতে দেবে না। আমরাও হয়তো কাল সকালে গিয়ে পুরীর সি বিচে বসেই সময় কাটাবো, কিছু করার নেই। এর বাদে এর পরে আরেকটি ট্রেন আছে, যেটা রাত্রির 8টা 8:30 নাগাদ শালিমারে ছাড়ে আর কি। সেটাও গিয়ে ওই 5:30টায় পৌঁছয়, হয়তো 1 ঘন্টা একটু বেনিফিট, বাট সবকটারই টাইম খুব উদ্ভট। আজকেই শুক্রবার, শিয়ালদা থেকে দুরন্তও ছাড়ে, সেটা তো বোধহয় আরও আগে পৌঁছে দেয়, 4:05টায় পৌঁছে দেয়। কীভাবে সময় কাটবে দেখা যাক। আমার সাথে ট্রেনের সাইড লোয়ার আর লোয়ার বার্থের সম্পর্ক খুব খারাপ, যতই আগে টিকিট কাটি যাই করি দেবে না। এই ট্রেনটিতে যারা রাত্রিরে ডিনার করবেন ভাবছেন, অনবোর্ড ক্যাটারিং এবং ক্যাটারিং দুটোরই ফেসিলিটি আছে। আমরাও যেরকম সুইগি থেকে অর্ডার করলাম, রাত্রির 8:45 নাগাদ খড়গপুর থেকে আমাদের খাবার ডেলিভার করে দেবে ডিরেক্ট ট্রেনেই। আর এর বাদেও ওঠার পর থেকে দেখছি স্ন্যাক্স আইটেম, জলের বোতল, রাত্রির জন্য যদি ডিনারের কিছু অর্ডার দিতে হয় তার জন্য বারে বারেই কিন্তু ওনারা এসে খোঁজ নিয়ে যাচ্ছে। এই দেখুন, লেমন চা, দুধ চা চলে এলো। সেদিন সুইগি থেকে অর্ডার করা খাবারটা খড়গপুরে ওনারা ডেলিভার করলেন বটে, তবে তাতে কিছু জিনিস মিসিং পেলাম। ডিনার ডান, তবে সেখানেও একটা বিভ্রাট। আমরা সুইগি থেকে খাবার অর্ডার করেছিলাম, ওটা প্রিপেড অর্ডার ছিল। যখন খাবার এলো দেখলাম যে অর্ডার দেওয়া হয়েছিল তার মধ্যে থেকে খানিক আইটেমস মিসিং, এবং এমন কিছু আইটেমস মিসিং যেগুলো হলে ভালো হতো, বাট কিছু করার নেই। যাকগে, আর তো বিশেষ কিছু দেখানোর নেই। আমাদের ট্রেন এগিয়ে চলছে তার নির্ধারিত পথ ধরে, নির্ধারিত গতিতে। কাল 4:30টায় যখন পুরীতে নামবো আপনাদের সঙ্গে দেখা হবে। খুব কমফোর্টেবল, ভালো একটি কোচ। 2 এসির জার্নি ইউজুয়ালি ভীষণ কমফোর্টেবল হয়ে থাকে, এক্ষেত্রেও অভিজ্ঞতা একেবারে একই রকম। ঘড়িতে বাজে ভোর 4:30, রাইট অন টাইম আমরা পৌঁছে গেছি পুরীতে। এই জীবনে প্রথম বোধহয় কোনো ট্রেন এমন আমি মানে চড়লাম, যেটার জন্য আমি প্রার্থনা করছিলাম যদি একটু লেট হয় তাহলে খুব উপকার হয় আর কি। এত সকালে পৌঁছে সত্যিই কোনো লাভ নেই। আমরা যে হোটেলটিতে থাকবো, বারবারই বলছি, সেখানের চেক ইন টাইম সকাল 10টায়। হার্ডলি ওনারা 1 ঘন্টা আগে দিতে পারেন, এখনও আমাদের 4.5 ঘন্টা বাইরে বসে কাটাতে হবে। এই ট্রেনটির ব্যাপারে একটাই কথা বলবো, অত্যন্ত ভালো ট্রেন, এবং এর সাধারণত লেট করে না, কারণ এর প্রচুর বাফার নেওয়া আছে অলরেডি। যেরকম বলছিলাম, ফাস্টেস্ট ট্রেন বনাম স্লোয়েস্ট ট্রেন করলে 3 ঘন্টার তফাৎ, আর কত লেট করবে বল। স্টেশন থেকে বেরিয়ে অন্যবারের মতো এবারও একটি অটো রিজার্ভ করে নিলাম, যা আমাদের হোটেল অবধি নিয়ে যাবে। আমরা এবার থাকছিলাম লাইট হাউস থেকে খানিক দূরে, বলা উচিত লাইট হাউস ছাড়িয়ে হোটেল সোনার বাংলা পুরীতে। আগেরবার আমি একটি ভিডিও করেছিলাম বটে সোনার বাংলা নিয়ে, তবে সেটা আমার হাফ ডে এক্সপিরিয়েন্স নিয়ে। এবার ভিডিও হবে আরও ডিটেলড, আরও খুঁটিনাটি সমস্ত দিক আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। অটো ভাড়া সোনার বাংলা অবধি বা ওই আশপাশের লাইট হাউস চত্বরের হোটেলগুলিতে যারাই থাকবেন, মোটামুটি 250 থেকে 300 টাকা ধরে চলতে পারেন। কতটা কমে করতে পারছেন সেটা নির্ভর করছে আপনার বার্গেনিং স্কিলের ওপর। কোনো ফিক্সড রেট চার্ট এনারা মানেন না। আমরা সেদিন যখন আবার পুরীতে পদার্পণ করলাম এবং সেই ম্যাজিক্যাল টার্নটাকে ক্রস করলাম, 2-3টে নতুন জিনিস চোখে পড়ল। একটা তো হচ্ছে এই সমুদ্রের ধার বরাবর যে নতুন ঝাউ গাছ ওনারা লাগিয়েছেন, তাতে রাস্তা থেকে সমুদ্রের ভিউটা বেশ খানিকটা অবস্ট্রাক্টেড হয়েছে। নতুন যে মাস্ট লাইটগুলো দিয়েছেন সেগুলোই, তবে অবশ্য রাস্তাটা অনেকটা ইলুমিনেটেড হয়েছে এবং দেখতেও ভারী সুন্দর লাগছে মেরিন ড্রাইভ রোডটিকে। আমাদের স্টেশন থেকে যেহেতু সকালবেলা রাস্তা একেবারেই খালি ছিল, আমাদের হোটেল অবধি পৌঁছতে হার্ডলি 12 থেকে 15 মিনিট নিয়েছিল।
পৌঁছে গেলাম আমাদের হোটেলে, হোটেল সোনার বাংলা পুরী। আমার পুরীতে সব থেকে ফেভারিট হোটেল বলতে পারেন। শেষবারের থাকবার যা অভিজ্ঞতা হয়েছে, তারপরে আমি এইটিকেই আমার মোটামুটি পার্মানেন্ট আস্তানা হিসেবে বেছে নিয়েছি। এখন তো চেক ইনের কোনো প্রশ্নই নেই, তবে যেটা দেখে একটু আশা জাগছে মনে, সেটা হচ্ছে যে কিছু লোক চেক আউট করছেন, উইচ ইন্ডিকেটস যে কয়েকটা ঘর তো নিশ্চয়ই খালি হচ্ছে। তো আমরাও পৌঁছতে পারবো আর কি রুমে, হয়তো একটু তাড়াতাড়ি অন্যদের থেকে। এখান থেকে এখন সব মানুষ শতাব্দী ধরবে বলে যাচ্ছেন। পুরীর মেরিন ড্রাইভ রোডের দুটো তিনটে চেঞ্জ ইমিডিয়েটলি চোখে পড়ছে। একটা হচ্ছে এই মেরিন ড্রাইভ রোডকে ঘিরে এই যে আলোগুলি ছিল, এই আলোর স্তম্ভগুলি, সেগুলিকে নতুন করে লাগানো হয়েছে, বোঝাই যাচ্ছে একটা দারুণ লুক অ্যান্ড ফিল এসছে। অ্যান্ড ওয়ান চেঞ্জ উইচ মে বি গুড ফর দি এনভায়রনমেন্ট বাট নট ফর ট্যুরিস্ট অ্যাজ সাচ, সেটা হচ্ছে এই যে ঝাউ গাছ বসে গেছে, যারা গ্রাউন্ড ফ্লোরের রুম নিয়ে থাকবেন ভাবছেন, তাদের কিন্তু ভিউ কিচ্ছু থাকলো না আর। মানে আপনাকে যে কোনো হোটেলেই এই চত্বরে যদি পার্শিয়াল সি ফেসিংও হয় বা টপ ফ্লোরের রুমও নিতে হয়, আপনাকে একটু আপার ফ্লোরসের রুম নিতে হবে। তো এটা একটা কিন্তু বেশ সমস্যার বিষয়। দেখা যাক, চলুন ভিতরে যাই। এই হোটেলটির ব্যাপারে আর আলাদা করে বলবার কিচ্ছু নেই। এখন তো সবে ঘড়িতে ভোর 5টা বাজে। ওনারা ওনাদের রস্টার বা আজকের চেক ইন চেক আউটসের সমস্ত ডিটেলস দেখে বললেন যে 10টার আগে রুম পাওয়ার কোনো সুযোগ নেই, যেটা খুব একটা আশাব্যঞ্জক নয়। কিছু জিনিস বলবো পরে, হ্যাঁ, মানে এটা প্রমোশনাল ট্রিপ নয়, কাউকে বিরাট একটা তুষ্ট করে চলবার আমার কিছু নেই। আমার কিছু লেটলি অভিজ্ঞতা হয়েছে এই হোটেল হোমস্টের ব্যাপারে, তার ব্যাপারে পরে বলবো। থাক, শুরুতেই এত নেগেটিভিটিতে গিয়ে লাভ নেই। যাই হোক, এই হোটেল, এখানে কমন ব্যবহার করবার মতো ওয়াশরুম পাবেন আসবার পরে, যেটা একটা ভীষণ প্রয়োজনীয় জিনিস। এই হোটেলটি যে জন্য আমি আগের বার এত লোককে সাজেস্ট করেছিলাম, সেটা হচ্ছে লিফট পাবেন। আপনি যে ফ্লোরেই থাকুন না কেন, লিফট যায়, তো কোনো অসুবিধের কিছু নেই। রুফটপ ক্যাফেটেরিয়া আছে, আর রুম শুরু হচ্ছে এখান থেকে। নিচে ওনাদের রেস্তোরাঁও আছে। এইখানে একটা জিনিস বলে দিই, ধরুন এরকম অনেকেরই হয় যে ব্রেকফাস্ট প্ল্যানের মধ্যে ইনক্লুডেড, আমাদেরও যেরকম আছে, কিন্তু আপনি হয়তো পরের দিন সকালবেলা থাকবেন না, হয়তো শতাব্দী করে ফিরবেন কলকাতায়, কিংবা আপনি রাত্রিবেলা ট্রেন ধরবেন। সেক্ষেত্রে আপনি যেদিন চেক ইন করছেন সেদিনও কিন্তু আপনার ব্রেকফাস্টটা অ্যাভেল করে নিতে পারেন। মানে আপনার ধরুন 5 তারিখ চেক ইন, 6 তারিখ চেক আউট, ইউজুয়ালি কী হয়, 6 তারিখের সকালে ব্রেকফাস্টটা নেওয়া যায়, তাই তো? কিন্তু এই হোটেলের ক্ষেত্রে কিন্তু এই নিয়মের এক্সেপশন আছে। আপনি দরকার হলে 5 তারিখে ঢুকেও ব্রেকফাস্টটা সেরে নিতে পারেন। আমরা দেখছি কি করব, আমাদের আজকে সেই তাড়াহুড়োটা নেই। আমরা যেহেতু কালকেও পুরীতে আছি, কালকে বাফে ব্রেকফাস্টটা নিলেও বিরাট কিছু অসুবিধা হওয়ার কথা না। উল্টো দিকে দেখা যাচ্ছে হোটেল সোনার বাংলা। বিল্ডিংটা বাইরে থেকে বড়ই সুন্দর দেখতে, আর তার পাশেই আছে হোটেল ড্রিমল্যান্ড। আমি না সামহাউ এবার এই হোটেলটির কথা ভুলেই গেছিলাম, নইলে ফর আ চেঞ্জ এই হোটেলটিতে থাকা যেত। বলে রাখি, আমি যে কালকে এখানে থাকবো, আমি কিন্তু দুদিনই সোনার বাংলায় থাকছি না। কাল থাকবো হোটেল প্রভুপাদে, যেটা এই পুরীর এই যে চত্বর আর কি, সি ফেসিং যে কটা হোটেল, তার মধ্যে খুব লিমিটেড হোটেলই পেটসদের অ্যালাউ করে। তো প্রভুপাদ হোটেল কিন্তু পেট ফ্রেন্ডলি হোটেল। ফর আ চেঞ্জ আমি সেখানে গিয়ে উঠছি। এবার সেখানেরও এরম আমার বলার নেই যে সব কিছু ভালো, দারুণ, এর চেয়ে ভালো হোটেল হয় না, ওসব কোনো ব্যাপার নেই। বাট আমার মনে হয়েছে যেহেতু আমরা কাল লিটারেলি আধবেলা থাকবো, মানে সকাল 10টায় ঢুকে হয়তো মানে রাত্রি আবার 10টায় বেরিয়ে যেতে হবে, যেহেতু জগন্নাথ এক্সপ্রেসে ফেরা, তো আমাদের ক্ষেত্রে ওইটুকু ঠিকঠাক লেগেছে আর কি। মনে হয়েছে যে ওইটুকু টাকা স্পেন্ড করাই উচিত। 7-8 হাজার টাকা আধবেলা থাকার জন্য দেওয়ার কোনো মানে হয় না। যে সোনার বাংলা ধরুন আমাদের জন্য এত ব্যবসা পেয়েছে, আমার সোনার বাংলার লাস্ট ভিডিওটা থেকে এই যে এখন আমরা এসছি, প্রায় 80,000 লোক দেখেছে। আমি যেটা সবসময় বলি, অন্তত যদি খুব খারাপ ক্ষেত্রে ধরি 80টা লোকও থেকেছে এরকম একটা মানের হোটেলে, পার ডেতে থাকা খাওয়া নিয়ে 8-10 হাজার টাকা বিলিং হয়েই থাকে। তার মানে ওনারা খুব কমও যদি ধরি, আমার থেকে 6-8 লাখ টাকার ব্যবসা পেয়েছে আমার ভিডিওটা থেকে। এবং সেবারও কিন্তু এসে আমি নিজের টাকায় থেকেছিলাম। তো আমি সেটাই বলছিলাম, এই হোটেলে প্রায় যারা যারা এসছেন সবারই আমাকে চেনা আর কি, আমার ভিডিও দেখেই এসছেন। তারপরেও কিন্তু কোনো আলাদা প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্টের তো ব্যাপারই নেই। এমনকি মানে ধরুন আমরা দেখতে পাচ্ছি রুম খালি, বহু মানুষ ছেড়ে দিয়েছেন, এমনই অবস্থা, এত বড় হোটেল, হাউসকিপিংয়ের একটা লোক রাখেনি রাত্রিবেলায় যে অ্যাটলিস্ট রুমটুকু সামান্য ব্যবহারযোগ্য করে আমাদের থাকতে দেবে। মানে শুধু আমি বলে বলছি না,
আমার কোনো প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্টের দরকার নেই, সবাইকেই দেওয়া উচিত। কারণ এটা তো খুব স্বাভাবিক যে মানুষগুলো ভোরবেলার শতাব্দী ধরছে, আগের দিন রাত্রিবেলা ট্রেনে বেরিয়ে গেছে, তাদের রুম তো নিশ্চয়ই ভ্যাকেট হয়ে গেছে। তো এইটুকু হাউসকিপিংয়ের ব্যবস্থা রেখে লোককে যদি সামান্য 4 ঘন্টা 5 ঘন্টা একটা বিশ্রামের ব্যবস্থা করে দেয়, তাহলেও কতটা উপকার হয় লোকের, সেটুকুও করবে না কেউ। আর যার জন্য পুরীতে আসা, সেই অপূর্ব সুন্দর পুরীর সমুদ্র সৈকত, পুরীর সমুদ্রের যে মাহাত্ম্য, যে টান, যে ভালো লাগা, আমি কোথাও পাই না, নেভার। মানে আমি গোয়া থেকে, আন্দামান থেকে, ভাইজ্যাক থেকে অনেক জায়গা ঘুরলাম, পুরীতে আজও এসে যে আনন্দ পাই, যে একটা নিজস্ব মনে হয় এই জায়গাটিকে। আমি জানি না কেন আমাদের অন্যান্য সাবস্ক্রাইবার যাদের সঙ্গে দেখা হচ্ছে, প্রত্যেকেই এক কথা বলে যে পুরীকে আজও বড্ড নিজের মনে হয়। এটা তো আমার রাজ্য নয়, এখানে আমার ভাষাও একটু মানে ভেঙে ভেঙে লোকে বোঝে, সবাই যে একদম গড়গড়ে বাংলা বোঝে তাও নয়। এই পুরীতে কিছু তো এমন একটা আছে যার জন্য বারবার ফিরে এলেও ওই অনেকটা দার্জিলিংয়ের মতো কিছুতেই বোর লাগে না। মানে এই পুরীর যে সমুদ্রের গর্জন, সকাল থেকে এখানের যে মনোরম আবহাওয়া, বিচে মদমাতালদের দেখা মিলবে না আপনাদের, সবাই একটা মানে যেন একটা এখানে মানে একটা পজিটিভ ভাইব ফিল হয়। আমরা এসে বিচে বসে আছি, সানরাইজ হবে হবে করছে, 6:16 তো সানরাইজ হওয়ার কথা ছিল, জানি না আকাশ বোধহয় মেঘাচ্ছন্ন, সেজন্যই তো সূর্যি মামার দেখা নেই। এদিকে কিন্তু আকাশ ফর্সা হয়ে গেছে, পিছনে তৃষার দেখুন, এদিকটায় লাইট হাউস দেখা যাচ্ছে। মানে আমাদের এই হোটেলটা কিন্তু অবস্থানগতভাবে স্বর্গদ্বারের থেকে অনেকটাই দূর। হ্যাঁ, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ তো বটেই, যারা স্বর্গদ্বার কেন্দ্রিক থাকতে ভালোবাসেন তাদের আদেও এই হোটেলটা খুব ভালো লাগবে না। মানে লাইট হাউসও ছাড়িয়ে গিয়ে তবে সোনার বাংলা ড্রিমল্যান্ড পড়ে। মাথায় রাখবেন, নট এভরিথিং ইজ পজিটিভ অ্যাবাউট দিস হোটেল, তবে ওই আর কি, তুল্যমূল্য বিচার করলে অনেক জিনিসই ভালো। আর একটা জিনিস যেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ধরুন ফেব্রুয়ারির মাঝামাঝি সময় আমরা এসছি, এখনও সকালের সময় আপনি যদি বিচে বসে থাকেন, গায়ে কিন্তু হালকা হলেও শীতের পোশাক লাগছে। হোটেলের ভিতরে, স্টেশনে, ভিড়ভাট্টার চত্বরে বা ন্যাচারালি দুপুরের সময় শীতের পোশাকের প্রয়োজন না পড়লেও ফেব্রুয়ারির এই সময়টাতেও কিন্তু আমি দেখুন জ্যাকেট পরে বসে আছি, শীত বোধটা এখনও আছে পুরীতে। রাত জাগার ক্লান্তি, সপ্তাহ জুড়ে অফিস করার ধকল, এই সমস্ত কিছু এক নিমেষে দূর হয়ে গেল পুরীর সি বিচে পৌঁছে। আমরা যখন সেদিন প্রথমে পুরীর সি বিচে পৌঁছলাম, প্রায় 1 ঘন্টা বসে সময় কাটাচ্ছিলাম, কারণ হোটেলে তো রুম রেডি হয়নি। তখন বোধহয় ভাবলাম যে আজ বোধহয় সূর্যি মামার দেখা পাওয়া যাবে না, সমুদ্র দেখেই খুশি থাকতে হবে। তবে সে আক্ষেপও মিটল খানিকক্ষণ পরে। বেশ অনেক বছর পর পুরীতে এরকম সুন্দর সানরাইজ দেখলাম। ট্রেনের সঙ্গে ম্যাচ করে পুরীতে এসে একটা টাইম মতো হোটেল পাওয়ায় বড় ঝামেলার। ওই জন্য সবার লক্ষ্য থাকে এই হাওড়া পুরী সুপারফাস্টটা ধরার। সেখানে এলে তুলনামূলকভাবে ওয়েট টাইমটা কম, 7:30টায় পুরীতে ঢোকায়, অটো ধরে আস্তে আস্তে হোটেলে 8টা বাজবে। অনেক হোটেল সে সময় রেডি হয়ে যায়, ঘরও দিয়ে দেয়। শালিমার থেকে যে ট্রেন দুটি ছাড়ে, একটি 4:30তে ঢোকায়, একটি 5:30টাতে ঢোকায়, দুরন্ত ওরকম 4টে 4:30তে ঢোকায়। এই ট্রেনগুলিতে এলে ওয়েট টাইম খুব হাই। আবার আপনি যে বন্দে ভারতে আসবেন, অনেকে বসে আসতে প্রথম কথা স্বাচ্ছন্দ্য বোধ করে না, প্রায় 7 ঘন্টা জার্নি, এলেও আপনার হোটেলে সেদিন আস্তে আস্তে 1:30টা বেজে যাবে, প্রায় অনেকটা সময় নষ্ট যদি কোনো হোটেলে চেক ইন 9টা বা 10টায় হয়। এবার আপনি যে নিজের গাড়ি নিয়ে আসবেন, সেক্ষেত্রেও যারা অল্প সময়ের জন্য আসছেন আমাদের মতো, 1.5 দিন 2 দিন, কলকাতা থেকে কম বেশি যেতে আসতে 10 ঘন্টা লাগে, তাহলে তো আপনার যদি 48 ঘন্টার ছুটি থাকে, 20 ঘন্টা রাস্তায় কেটে যাবে। আপনি হোটেলে কতক্ষণ থাকবেন? একটাই সম্ভব, যদি যারা বা যে নাইট ড্রাইভিংয়ে পারদর্শী, সে যদি রাত্রির 11টা 12টা এরকম সময় রওনা হয়, তাহলে পরের দিন ঠিক টাইমে এসে পৌঁছতে পারবে। আর যদি আপনি ভাবেন ভোরবেলা বেরিয়ে আসবো,
আপনি যদি কলকাতা থেকে ভোর 5টাতেও রওনা দেন, 10 ঘন্টা সময় লাগে, তাহলেও যখন এসে পৌঁছবেন তখন দুপুর 3টে। এই পুরী ট্রেন, গাড়ি, হোটেল, চেক ইন চেক আউট, এ জট কোনোদিন সমাধান হওয়ার নয়। ঘর তো এখনো পাওয়া গেল না, ঘড়িতে 9টা বাজতে যায়। কি যে হ্যারাসমেন্ট, কি বলবো। এই যতবার পুরী আসি একবার এক এক রকম অভিজ্ঞতার সম্মুখীন হই। হোটেলকেও ব্লেম করা যাবে না, ওনারা পলিসির বাইরে কিছু করছে না, বাট সত্যিই খুব স্ট্রেসফুল। সেই 4:30 থেকে জেগে বসে আছি। ড্রিমল্যান্ড ক্রস করে যাওয়ার পরে এখানে ক্যাফে কুকিজ যে ক্যাফেটা আছে, আমরা এখন সেখানে যাচ্ছি, ব্রেকফাস্ট সেরে নেব। আমাদের ইচ্ছে হচ্ছে আমাদের যেটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে সেটাকে কালকে অ্যাভেল করার আর কি। এই ডান দিকেই আমরা প্রায় পৌঁছেই গেছি। ক্যাফে কুকিজের খাবারের দামও সাধ্যের মধ্যে এবং সকাল 8টার দিকে খুলেও যায়, তাই খুব একটা অসুবিধের তো কিছু হওয়ার কথা নয়। এই ডান দিকে হচ্ছে রিভেরা বলে একটি হোটেল, আর একটু যেতে হবে আমাদের সামনে, বেশি দূর নয় সোনার বাংলা হোটেলটি থেকে, খুব একটা দূর একেবারেই নয়। এই আমাদের ডান দিকে ক্যাফে কুকিজ, বাঁ দিকে তাকালেই সমুদ্র সৈকত। লোকেশনটি অত্যন্ত ভালো। এখন তো খালিই আছে, জানি না এখন খাবার কি পাওয়া যাবে কি না যাবে। স্পেসিফিক্যালি সন্ধেবেলায় এখানটায় জায়গা পাওয়াই যায় না বলা যায়। প্রচুর মানুষ এসে তখন আউটডোর সিটিং সেকশনটায় বসেন। বেলা বাড়ার সাথে সাথে গরমও পাল্লা দিয়ে বাড়ছে। যাই হোক, চলুন ভিতরে এখানে খাবারের দামের ব্যাপারেও আপনাদের একটা আইডিয়া দেবো, প্লাস আমরা কি খাচ্ছি সেটাও দেখাবো। ওপরের ফ্লোরটায় চল, নানা রকম কেক, পেস্ট্রি এসব বিক্রি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। এরকম সমুদ্র দেখতে দেখতে খাওয়ার ব্যবস্থাপনা এখানে। আপার ফ্লোরে বসলে ভিউটা আরেকটু ক্লিয়ার। এনাদের ব্রেকফাস্টে না বিভিন্ন রকম প্ল্যাটার আছে। আমরা এই স্যান ম্যারিনো প্ল্যাটারটা নিলাম, মানে আর রেট কিন্তু খুবই রিজনেবল। 200 টাকা 250 টাকার মধ্যে দুজন মানুষের অনায়াসে খাবার হয়ে যাবে। স্যান ম্যারিনো প্ল্যাটারটায় 2 পিসেস অফ গার্লিক বাটার টোস্ট, স্টাফড চিজ অমলেট, 2 পিসেস অফ চিকেন সসেজ, 2 স্লাইসেস অফ চিকেন সালামি, সটে টমেটো বিনস, ম্যাশড পোট্যাটো, এরকম বিভিন্ন প্ল্যাটার আছে। এর বাদে আপনারা ফ্রুট জুস, মিল্কশেক, এই জাতীয় নানা কিছু পাবেন। সব কিছুই রিজনেবল। যে কোনো ভালো ক্যাফেটেরিয়াতে কোল্ড কফি এখন 300-350 টাকায় বিক্রি হয়, সেখানে মাত্র 109 টাকায় এখানে। ফ্রেশ ফ্রুট জুস আছে, ওয়াফেলস আছে। এই এসে গেল আমাদের ব্রেকফাস্ট প্ল্যাটার। ভারী সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন ওনারা। ব্রকলি, টমেটো এগুলো আলাদা করে দিয়েছেন, সালামি আছে, সসেজ আছে। এটা হচ্ছে চকলেট শেক, আর আশা বাকি হচ্ছে আমার কোল্ড কফিটু। আর এই হচ্ছে আমার ক্লাসিক কোল্ড কফি, 109 টাকা দাম এটার। সুন্দর ব্রেকফাস্ট হলো। যা খাবার দেখলেন তার সঙ্গে একটা জলের বোতল নিয়ে আমাদের 576 টাকা বিল হলো। তবে খাবারটার প্রথম কামড় দিয়ে একটা জিনিস মাথায় স্ট্রাইক করলো, ঘুমের চোখ তো মাথা ঠিকভাবে কাজ করছে না। সেটা হচ্ছে আমরা তো 1.5 দিনের জন্য এসছি। আমাদের কালকে যে হোটেল প্রভুপাদে থাকা, সেখানেও কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, আজকের হোটেলটাতে তো ছিলই। এবার আমি যদি এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা কালকে নিই, তাহলে প্রভুপাদেরটা কখন খাবো? গচ্চা চলে গেল তো 550 টাকা। যাই হোক, নিজের মনোমতো খাবার খেতে পারলাম ঠিকই, আর নইলে কি করব, ওই ভাগাভাগি করে খাবো। আগের বারের ভিডিওটা দেখে অনেকেই জানতে চাইছিলেন সোনার বাংলায় পার্কিংয়ের ব্যবস্থা আছে কি। ইয়েস আছে। এই দেখুন সামনে এই যে এনক্লোজড এরিয়াটা, এটা ওনাদের বিল্ডিংয়ের পাশেই। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তাদের এইখানে বাইরে গাড়ি রাখতে হবে আর কি। কাভার্ড পার্কিং স্পেস আলাদা কিছু নেই, বাট এখানে স্বাচ্ছন্দ্যেই গাড়ি রাখতে পারবেন। শেষমেশ অপেক্ষার অবসান, রুমে যাওয়ার পালা। ঘড়িতে বাজে সকাল 9:25। এবার আমাদের অ্যালাউট করা হয়েছে রুম নাম্বার 303। লিফটে 2 টিপে আসতে হলো, তাহলে সেকেন্ড ফ্লোর বলা যায় 3 তলা। আমরা এবারও রিকোয়েস্ট করলাম 4 তলা বা 5 তলায় যদি রাখা যায়, তো সেরকম কিছু ওনারা এন্টারটেন করলেন না। বললেন সব গেস্ট নাকি অলরেডি যারা আছেন রুমেই আছেন, তারা কেউ চেক আউট করছেন না আজকে, তো সেজন্য দেওয়া সম্ভব নয়। রুমটি প্রথম কথা বলি, আয়তনে যে বিরাট একটা বড় তা নয়, বাট রুমটা সাজসজ্জার দিক থেকে বেশ ভালো এবং উন্নত মানের মনে হয়েছে। আপনারা যেটা দেখতে পারবেন রুমে ঢুকেই, ডান দিকে একটা ওয়াশরুম আছে, সেটা পরে দেখাচ্ছি। ডান দিকে এখানে একটা ছোটোখাটো লাগেজ রাখবার জায়গা ভাবতে পারেন, এই নিচ ওপর মিলিয়ে। এদিকে আছে আরও ওয়াটার, ওনারা পিউরিফাইড ওয়াটার দিয়েছে। এখানে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ওনারা দেন না, আগেরবারও চোখে পড়েছিল সেটা। ইলেকট্রিক কেটেল আছে, চা কফি বানানোর সরঞ্জাম ওনারা দিয়েছেন।
একটা ছোট মাপেরই ওয়ার্ড্রব আছে, নিচে একটা লকার ফেসিলিটি, আর রুমের সঙ্গে মিনি ফ্রিজও আছে। এই গেল রুমের প্রথম অংশটা। এই বেডটা চওড়া, আমার আন্দাজ বলে এটি একটি কুইন সাইজের বেড। দুদিকে দুটো সাইড টেবিল আছে, আলো দিয়ে সুন্দরভাবে সাজানো, এসি এবং ফ্যান দুটোই আছে, কোনো অসুবিধার কিছু নেই। এসি ওইখানে, ফ্যান এখানে, বাঁদিকে টিভি, সামনে টিভির অ্যাক্সেসরিজ, এদিকে একটা ছোট আয়না, এখানের আলোটিকে জ্বালাই। এটা ড্রেসিং এরিয়া কনসিডার করতে পারেন। এখানে একটা ছোট কাঠের টেবিল, এখানে আবার সোফা দিয়ে দুজনের বসবার মতো জায়গা। এই ঘরটি অ্যাট বেস্ট দুজন বড় মানুষ এবং একজন বাচ্চার জন্যই ঠিক আছে। খুব বেশি লোকজন হয়ে গেলে এই ছোট ঘরে কিন্তু গাদাগাদি মনে হতে পারে। আর এইটি হচ্ছে রুমের সব থেকে স্পেশাল পার্ট, দেখাচ্ছি আপনাদের। রুমের এই যে ব্যালকানি, তার জন্যই যা খরচ আমরা করেছি। ঘরটার থেকেও এই ব্যালকানিটা নিয়ে আমার আগ্রহ ছিল আগের বারও। এই দেখুন, এইরকম হচ্ছে ব্যালকানি, একদম সি ফেসিং ব্যালকানি। আপনি সোজা তাকালেই সমুদ্র দেখতে পারবেন এবং এখানে সি ভিউটা অনেকটা আনঅবস্ট্রাক্টেড। আবারও বলছি, আগে যে ফেসিলিটিটা ছিল, যে নিচের রুমগুলিতেও যারা ছিলেন আর কি, ধরুন গ্রাউন্ড ফ্লোর বা অন্যান্য নিচের তলার রুমগুলিতে, সেখান থেকে সমুদ্র দেখা যেত, এই হোটেলেরও দেখা যেত। কিন্তু এখন সামনে এই ঝাউ গাছ যেহেতু ওনারা বসিয়ে দিয়েছেন, গ্রাউন্ড ফ্লোরে রুম নেওয়া না নেওয়া একই ব্যাপার। মানে সি ফেসিং যদি রুম চান তাহলে গ্রাউন্ড ফ্লোরের রুম নিয়ে কোনো লাভ নেই। আমরা এই যে ঘরগুলিতে আছি, এটা হচ্ছে এসি ফ্রন্ট ফেসিং প্ল্যাটিনাম রুমের সেকশন আর কি। বারান্দায় দুজনের বসবার মতো চেয়ার টেবিল দিয়ে ব্যবস্থা, ভেজা জামা কাপড় ঝুলিয়ে রাখবার মতো জায়গা। আর এইখানে যদি আপনারা দেখেন রাস্তায় কি কি দেখা যাচ্ছে একটু দেখাই। আমাদের বাঁদিকে হচ্ছে পুরীর লাইট হাউস, পাশের রুমের ব্যালকনিটিও দেখা যাচ্ছে। নিচেই অটো স্ট্যান্ড আছে, আপনারা এখান থেকে অটো সারাদিন ব্যাপী পাবেন, কোনো অসুবিধে নেই। স্বর্গদ্বার যেতে হোক, পুরীর মন্দির যেতে হোক, সব কিছুই এখান থেকে পেয়ে যাবেন। আর এই সামনের বিচের ভিউটা তো আছেই, আর এই দিকে এক্সটেন্ডেড মেরিন ড্রাইভও বলতে পারেন। এই সামান্য আগে থেকেই কিন্তু ডান দিকে ঘুরে যায় রাস্তা, যা আপনাদের আবার কলকাতা ভুবনেশ্বরের দিকে নিয়ে যায়। তো এমনি পরিষ্কার পরিচ্ছন্ন ভালো একটি হোটেল। নিচে এরকম সুন্দর গার্ডেনিং করা, বসবার চেয়ার দেয়া। তবে আগের বারের তুলনায় প্রায় একটা বছর যেহেতু কেটে গেছে, কয়েকটা জিনিস চোখে পড়ছে, আপনাদের কাছ থেকে দেখাই। এই দেখুন, এসির এই জায়গাটিতে জল বসে বসে কি অবস্থা হয়েছে। একদমই এই জায়গাটা হরিবেল লাগছে দেখতে, জানি না কেন ওনারা সারানোর কথা ভাবছেন না। পুরো জল বসে ড্যাম্পের দাগ এই জায়গাটা। আগের বার যখন এসেছিলাম, রুমগুলো ওভারঅল অনেক ফ্রেশ ছিল। এই ঘরের বিভিন্ন জায়গায় ড্যাম্পের দাগ, কালো কালো ছোপ, প্রতিটি দেয়ালেও তাই। কিছুটা লোকেরাই হয়তো করেছে, কিছুটা জলের কারণে হয়েছে। এই হোটেলটিতে থাকলে আপনাদের আনুমানিক কিরম কি খরচ পড়তে পারে, চলুন সে বিষয়ে আপনাদের একটু ইনফরমেশন শেয়ার করে দিই। আমি আগের বার যখন এসেছিলাম, এই হোটেলটি বুক করেছিলাম ফ্লিপকার্টের ট্রাভেল সেকশন থেকে, ফ্লিপকার্ট হোটেলস বলে যেটিকে, সেখান থেকে। এবার বুক করেছি ক্লিয়ার ট্রিপ থেকে। ব্যাপারটা একই, কারণ ফ্লিপকার্ট হোটেলসের সার্চ ইঞ্জিনটা ক্লিয়ার ট্রিপই পাওয়ার করে। তো আমার মনে হয়েছে ক্লিয়ার ট্রিপ, প্যাগোডা, এই জাতীয় রুম মানে ওনাদের ওয়াকিং রেটসের থেকে বেশ খানিকটা কমে পাওয়া যায়। আমরা কিন্তু 5,800 টাকায় রাফলি এবার ব্রেকফাস্ট প্লাস রুম পেয়েছি। ফ্রন্ট সি ফেসিং রুম এরকম ভালো লোকেশানে, আমি তো বলবো ভালো ডিল। অনেক সময় এই রুমগুলো 7,000 8,000 টাকা পার ডেতেও সেল করে ওনারা। আপনি যদি ওনাদের ওয়েবসাইট থেকে বুক করেন, সেক্ষেত্রে ডিসকাউন্টের পরিমাণটা কম হবে, তবে ওটা একটা অথেন্টিক ওয়ে অফ মানে গেটিং দি বুকিং ডান। আপনারা যারা ওনাদের ওয়েবসাইটের বাদেও দেখছেন, মেক মাই ট্রিপ, প্যাগোডা, ক্লিয়ার ট্রিপ, ফ্লিপকার্ট হোটেলস, এই জায়গাগুলি থেকে বুক করুন। আমি নাম্বার দিচ্ছি ঠিকই, বাট এই নাম্বারগুলিতে বুক করাটাকে একদম লাস্ট অপশন হিসেবে কনসিডার করবেন, কারণ এই নাম্বার নিয়ে ফ্রড প্রচুর হয় পুরীতে। মানে ফোন করে কাউকে হোটেল বুক করার পক্ষপাতে আমি একেবারেই নই। তথ্য গ্যাদার করতে পারেন অ্যাট বেস্ট, বাট নাথিং মোর। যেখানে অনলাইনে এই হোটেলের সমস্ত রুম অ্যাভেলেবেল ফর বুকিং, তো সেখান আমার তো সাজেশন এটাই থাকবে, অনলাইনেই রুম বুক করুন। আমাদের এই ফ্রন্ট সি ফেসিং রুম বাদেও সাইড সি ফেসিং রুম আছে, গ্রাউন্ড ফ্লোরে কিছু পার্শিয়াল সি ফেসিং রুম আছে, 4 বেডের অ্যাকোমোডেশনস আছে। তো আপনাদের যেটা সুবিধা হয় নিতে পারেন। আমার ব্যক্তিগতভাবে সাজেশন থাকবে এইরকম আমরা যে রুমগুলিতে আছি, ফ্রন্ট সি ফেসিং রুম যেখান থেকে সমুদ্রের ভিউটা আনঅবস্ট্রাক্টেড, সেগুলিই নিতে। গ্রাউন্ড ফ্লোরের রুম নেবেন না, খুব একটা ভালো ভিউ পাবেন না, এখন সামনে ঝাউ গাছ বসে গেছে। সাইড সি ফেসিং রুমগুলো স্ট্যান্ডার্ড। সাইড সি ফেসিং রুম কপাল ভালো থাকলে আপনারা 3,500 4,000 টাকাতেও অনেক সময় পেয়ে যাবেন। গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো ওই একই রেঞ্জে পাওয়া যায়, তবে এই ফ্রন্ট ফেসিং রুম কিন্তু 5,500 6,000 7,000 8,000 সারা বছর বিভিন্ন দামে ওনারা সেল করে থাকে।
চলুন ওনাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্টস কি থাকে আপনাদের দেখিয়ে আনি। 10:15 অবধি ইউজুয়ালি ওনারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা প্রোভাইড করে থাকেন। আমি ক্যাফে কুকিজে খেলাম ঠিকই, আমার এখনো হালকা কিছু খাওয়ার জায়গা আছে। তৃষা কালকে ব্রেকফাস্ট করবে, আমি আজকে আমার পার্টটুকু করে নিচ্ছি। আমি একবারে কাল প্রভুপাদে গিয়ে ব্রেকফাস্ট করবো। হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট, এখানেই ব্রেকফাস্ট সার্ভ করে থাকে। আজকে কি কি আছে একটু দেখিয়ে দিই। এদিকে ব্রেড বাটারের অপশন আছে, পোহা আছে, এদিকে ছোলা বাটোরা, এদিকে ইডলি সাম্বার দেখছি, কেক আছে, কাট ফ্রুটস আছে, আর দুধ কর্নফ্লেক্সের অ্যারেঞ্জমেন্ট, ফ্রুট জুস, মশালা অমলেট, বয়েলড এগ আর সুজির হালুয়া। এই হোটেলটার সব থেকে যে ভালো লাগার জায়গা আমার কাছে সেটা হচ্ছে ওনাদের টপ মোস্ট ফ্লোরে অবস্থিত এই লাউঞ্জটি। এই লাউঞ্জটাই এই হোটেলটিকে আরও পুরীর অনেক হোটেলের থেকে আলাদা করে দেয়। দিনে যেরকম সুন্দর, রাত্রিবেলা আরও সুন্দর। আশপাশের গোটা সমুদ্র, পুরীর শহরেরও একাংশ দারুণ সুন্দরভাবে দেখা যায় ওনাদের এই টপ ফ্লোরের লাউঞ্জটি থেকে। এই যে রুফটপ সেকশন, এটা এই হোটেলটিকে অন্যান্য অনেক হোটেলের থেকে অনেকটা একটা আলাদা জায়গা দিয়ে দেয়। হ্যাঁ, গুণগত মান বা রুম অনেক হোটেলেই আপনারা পাবেন, বাট এই রকম একটা দারুণ রুফটপ সেকশন, এরকম এক্স্যাক্ট সি ফেসিং ক্যাফেটেরিয়া খুব কমই আছে। এবং এখান থেকে না সমুদ্রের দূরত্বটাও কিন্তু কম। মানে আপনি যদি দেখেন জাস্ট রাস্তার এপার আর ওপার, এর পিছনের লাইনেই যে হোটেলগুলো, এই যে আরোকান হাইটস, কিউসায়না বা অন্যান্য আরও যে বালিয়াপান্ডার দিকে হোটেলগুলি, সেগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেকটা দূরে। তো আমাদের এই একটা মানে সি ফেসিং যে হোটেল, তার যেটা মাহাত্ম্য হয় যে আপনি ঘর থেকে কাছাকাছি সমুদ্র দেখতে পারবেন, সেটা এই সোনার বাংলায় ভালো মতো মেট আপ হয়। ক্যাফেটেরিয়াটার প্রত্যেকটি সেকশন, ইনডোরস বলুন আউটডোরস বলুন, সমস্ত জায়গা কিন্তু খুব খুব সুন্দরভাবে সাজানো। এখন তো আমি বলছি মানে হোটেলটির আয়ু বাড়ছে, বিভিন্ন কি বলবো ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে হোটেলটা যেতে যেতেও এই হোটেলের রুমের কন্ডিশন আগের মতো অতটা আর ভালো নেই। এবার এসে সেটা ভালো মতো টের পাচ্ছি, বাট ক্যাফেটেরিয়াটা এখনও প্রিস্টিনলি ক্লিন এবং ভেরি ওয়েল মেনটেন। দুপুরে এখনও সেই পরিমাণ গরমটা লাগছে না, ফরচুনেটলি। এখনও দিনের ম্যাক্সিমাম টেম্পারেচারটা পুরীতে 27 থেকে 28-এর মধ্যে ঘোরাফেরা করছে, মিনিমামটা 19 থেকে 20। আমি এখন এই দুপুর 12টার সময় ডাব কিনতে বিচে এলাম, বাট স্টিল ইটস নট দ্যাট সালট্রি অর আনকমফোর্টেবল ইয়েট। ভালোই, সেটা একটা গুড নিউজ বলতে পারি। আমাদের হোটেলের সামনের এই যে অটো স্ট্যান্ড, এখান থেকে আমরা রওনা হচ্ছি। আজকে লাঞ্চ খাবো, আজকে হোটেলে খাবো না, রাত্রিবেলা হোটেলে খাবো। দুপুরে আমরা পুরীতে এলে চেষ্টা করি বাঙালি কোথাও খেতে। আজকে একটি নতুন জায়গায় মানে ভেঞ্চার করার চেষ্টা করছি, দেখি কিরম অভিজ্ঞতা হয়। আমরা যে জায়গাটিতে যাব সেটা ভিক্টোরিয়া ছাড়িয়ে আমাদের এখান থেকে 120 টাকা অটো ভাড়া পড়লো। তৃষাই এটা খুঁজে বার করেছে। কিরম রিভিউ দেখলি? আছে। দেখ, তৃষা নামটা রিভিল করে দিল, আমি নামটা বলিনি। আমরা সপ্তপদীতে যাচ্ছি। ওই লাইন দিয়ে খেতে হলে বড্ড গায়ে লাগে, ওটার অভ্যেস চলে গেছে। বাট যদি দেখি খালি টালি আছে, ওই চত্বরে অনেকগুলিই আছে। আমরা 16 আনা বাঙালিতে খেয়েছি। আরেকটা কোথায় খেলাম আগের বার? 13 পার্বণের খাবার দাবার ভালো ছিল। দেখা যাক কিরম কি ব্যবস্থাপনা পাই। ভিক্টোরিয়ার পাশ থেকে যে রাস্তাটা ঢুকে যায় বেনফিশ ঢেউ ট্যুরিস্ট লজের উল্টো দিকেই হচ্ছে এই সপ্তপদী রেস্তোরাঁ। এদিকে ভজহরি মান্নাও আছে। ভিক্টোরিয়া থেকে পায়ে হেঁটে চলে আসা যায়। এখানে তুলনামূলকভাবে খালিই পেয়েছি আজকে। এর ওপরে একটি কোনো বড় হোটেল আছে, আমি বেরিয়ে দেখাবো, ঠিক বুঝতে পারছি না কোন হোটেল। এনাদের থালি সিস্টেমও আছে আর ব্যবস্থাপনাও ভিতরটা খুব সুন্দর। একটু চলুন দেখতে দেখতে ঢুকি। সপ্তপদীর এই হচ্ছে মেনু। আমরা থালি নিলাম, মাটন থালি 450 পড়লো, চিকেন থালি 350 করে। এনাদের কিছু স্পেশাল থালি আছে যেগুলিতে অনেক রকম পদ দিয়ে ওনারা জিনিসটাকে তৈরি করেছে। এই হচ্ছে ভেজ থালি 399, স্পেশাল আমিষ থালি 749, স্পেশাল মাছের থালি 849, সেলিব্রেশন থালি 1249 করে। এই সব বিভিন্ন রকম ব্যবস্থাপনা এবং এটাকে দেখতে করেছে পুরো পাঁজির মতো। আমাদের মাটন থালি দিয়ে গেলেন, বেশ সুন্দরভাবে সাজিয়ে পরিবেশনা করেছেন। যা যা জিনিস দেখাচ্ছি এর বাদে শুধু একটা পাঁপড় আসা বাকি আছে।
আমাদের দিয়েছেন সাদা ভাত, ঝুরি আলু ভাজা, স্যালাড, লেবু, এদিকে আছে ডাল, শুক্তো, মাটন, চাটনি, খুবই সুন্দর ব্যবস্থাপনা। আর যদি স্পেশাল থালি নিতাম এর সঙ্গে আরও একটি দুটো পদ অ্যাড হতো, যেরকম ফিশ ফ্রাই অ্যাড হতো এবং পাবদা মাছ, চিংড়ি মাছ বা ইলিশ মাছের মধ্যে অন্যান্য যে কোনো একটি জিনিস আপনারা পেতেন। বাট আমরা আজকে নিলাম না, একটু ওভারডোজ হয়ে যাবে। সপ্তপদীর ব্যাপারে যত ভালো বলি তত কম হবে। ওনাদের ওভারঅল ব্যবস্থাপনা, স্টাফেদের ব্যবহার, প্রতিটি খাবারের স্বাদ, এমনকি শেষ পাতে যে মিষ্টি দইটা খেয়েছিলাম সেটাও অনবদ্য। 100% রেকমেন্ডেড একটি জায়গা। খুঁজে পেতেও খুব বেশি কোনো জটিলতা নেই, ভিড়ভাড় নেই সেভাবে, লোকে যেহেতু এখনও সেভাবে জানে না। এক্সেপশনালি ভালো খেলাম। আমাদের টোটাল ওই 1250-1300 টাকা মতো বিল হলো, বাট বিশ্বাস করুন টাকাটা দিতে সামান্যটুকু গায়ে লাগেনি। আশা করি আমার সঙ্গে পুরী ঘুরে আপনারা এনজয় করলেন। আমার সমস্ত অভিজ্ঞতাকে এক জায়গায় রাখলাম আপনাদের সামনে। যা ভালো লাগলো সেটা, যা খারাপ লাগলো সেগুলো। হোটেল সোনার বাংলায় থাকার আমার এই অভিজ্ঞতা নিয়ে আজকের এই ব্লগটিকে এখানেই শেষ করছি। যদি আমার কাজ দেখে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে পুরীরই পরবর্তী পর্ব, যা আমি পরশু আপলোড করব, তার লিঙ্ক পেয়ে যাবেন আপনাদের মোবাইল স্ক্রিনে। আজকে এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন।